বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা তনু অতনু সংবাদের ৫ম পর্ব। মঙ্গলরা চেয়েছিল ওরা যখন মাছ ধরবে তখন সতীশ রায় যেন উপস্থিত থাকেন। ইতিমধ্যে ২টো ডিঙি নৌকা, টানা জাল, হাতজাল কিনে দিয়েছেন তিনি। সেই সঙ্গে ধরা মাছ নিয়ে যাওয়ার মজবুত ঝুড়িও। মাথা নেড়ে বলেছিলেন, না, তোমরা এবার সাবালক হও, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এবার হাতে কলমে কাজটা তোমাদের করতে হবে। আমি ওখানে গিয়ে দাঁড়ালে লোকে ভাববে আমার ব্যবসা, কাজে নামলে তোমরা নিজেরাই এগিয়ে যেতে পারবে। আরও কি করলে ভালো লাভ হতে পারে তা আবিষ্কার করবে। বেলা ৯টা নাগাদ সতীশ রায় খবর পেলেন ছেলেরা ২২ কেজি মাছ ধরেছে। সবই বড় বড় রুই অথবা কাতলা। স্থানীয় বাজারে যার দাম ৬০ টাকা কেজি, কিন্তু সেগুলো চালানি, অন্ধ্রপ্রদেশ থেকে আসে। ৪টে সাইকেলের পিছনে ব্যাগে ভরে ওরা কাছাকাছি হাটে গিয়ে বিক্রি করে দিল ৫০ টাকা কেজিতে। মাছওয়ালা ওই মাছ স্বচ্ছন্দে ৬৫ টাকা কেজিতে বিক্রি করতে পারবে। বেলা ১২টা নাগাদ মঙ্গলরা এলো দেখা করতে। সতীশ রায় তখন সমিলে। কাঠচিড়ায়ের একটা করাত তখন শব্দ করছে। মঙ্গল ১১০০ টাকা তার সামনে রাখতেই তিনি রেগে গেলেন। এ কি, এখানে টাকা রাখছো কেন? আজকে এই দাম পেয়েছি। ভালো কথা। তোমাদের কি বলেছিলাম? অর্ধেক নিজেদের মধ্যে ভাগ করে বাকিটা ব্যাংকে জমা দাও। ব্যাংক অ্যাকাউন্ট তো খুলেছ? হ্যাঁ। ঠিক আছে। আগে নৌকা জালের দাম? ৬ মাস পরে কত লাভ হলো দেখি, তারপর হিসেব করব। ও হ্যাঁ, শুনলাম তোমরা নাকি রুই কাতলা ছাড়া মাছ ধরনি, ছোট মাছ ওঠেনি। উঠেছিল প্রথম দিন, তাই। ছোট মাছেরও খদ্দের আছে এবং তাদের দাম বেশি বলে লাভও বেশি। আর টার্গেট করবে যাতে ৩০ কেজি বড় আর ১০ কেজি ছোট ধরতে পারো। যাও, আমাকে কাজ করতে দাও। ও হ্যাঁ, অবনীদা কবে আসবেন? আজই। তাহলে তোমরা ৩টের মধ্যে মাঠে তৈরি থাকবে। শহর থেকে যে লোকটা খেলা শেখাতে আসবে তাকে যেন হাত গুটিয়ে বসে থাকতে না হয়। ছেলেরা চলে গেলে ম্যানেজারবাবু বললেন, সদর থেকে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। বললেন উনি অবনীবাবুর ভাই। তাই নাকি? সে কোথায়? ব্যস্ত হয়ে উঠলেন সতীশ রায়। স্বাস্থ্যবান এক প্রৌঢ়কে সঙ্গে নিয়ে ম্যানেজার ফিরে এলো। সতীশ রায় বললেন, নমস্কার, বসুন। আমি নির্মল। আমার দাদা অবনী আপনার সঙ্গে দেখা করতে বলেছেন। হ্যাঁ, খুব খুশি হয়েছি আপনি এসেছেন বলে। অবনীদার কাছে শুনেছি আপনি দীর্ঘদিন চা বাগানের দায়িত্ব সামলে সম্প্রতি অবসর নিয়েছেন। হ্যাঁ, এখন বেশিরভাগ চা বাগানে কাজের পরিবেশ চলে গেছে। আমি আত্মসম্মান বিক্রি করতে রাজি নই বলে বাড়িতে ফিরে এসেছি। এই কারণেই মনে হয়েছিল আপনার সঙ্গে কথা বলা যায়। দেখুন, চা বাগান সম্পর্কে আমার ধারণা ভাষা ভাষা। যেতে আসতে দেখি, কিন্তু ব্যবসা সম্পর্কে কৌতূহলী হইনি। শুনেছি এখন কেউ কেউ ফ্যাক্টরি ছাড়া শুধু চায়ের বাগান তৈরি করে পাতা বিক্রি করছেন। আমার ম্যানেজারবাবু এ ব্যাপারে আগ্রহী। আপনি বলুন তো, ব্যবসা হিসাবে সম্ভাবনা কতটুকু? আমি কখনোই ভাবিনি প্রপার অর্গানাইজেশন ছাড়া চা গাছ তৈরি, পাতা প্ল্যাকিং, ফ্যাক্টরিতে প্রসেসিং করা সম্ভব। প্রত্যেকটা ডিভিশনে ওর উপর নির্ভরশীল। কিন্তু এখন অন্য অনেক শিল্পের মতো চাও বিভক্ত হতে চলেছে। হ্যাঁ, আপনি সেরা জাতের পাতা উৎপাদন করে যাদের কারখানা আছে তাদের কাছে বিক্রি করতে পারেন, কিন্তু কোন জমিতে চা গাছ লাগাচ্ছেন সেটা দেখতে হবে। আমি শুনেছি খড়গপুরের মতো গরম জায়গায় নাকি চা চাষ নিয়ে পরীক্ষা চলছে। কিরকম জমি হলে ভালো হয়? সামান্য ঢালু, যাতে জল দাঁড়াবে না। তারপর? প্রথমে মাটি তৈরি করা, গাছ লাগানো, নার্সারি করা, প্রচুর কাজ।
কতটা জমিতে চাষ করতে চান সেই বুঝে ব্যবস্থা নিতে হবে। প্রথমে সয়েল টেস্ট করা দরকার। মাটির ওপর গাছের প্রাণশক্তি নির্ভর করে। টেস্ট রিপোর্ট পেলে বলা যেতে পারে কি করা উচিত। সাধারণত গাছ লাগাবার কতদিন পরে পাতা তোলা যায়? চা গাছ দুভাবে করা যায়, বীজ থেকে অথবা বড় গাছের ডাল কেটে। দুটোই মাটিতে পুঁতে 1 বছর অপেক্ষা করতে হয়। এই অবস্থাটাকে বলে নার্সারি। 1 বছর পরে নার্সারি থেকে তুলে জমিতে পোতা হয়। বীজের গাছ পাতা তোলার জন্য উপযুক্ত হয় 4 বছর বাদে, কিন্তু কলমের গাছের পাতা বছর 2 পরেই তোলা যায়। তার মানে অন্তত 2.5 বছর অপেক্ষা করতে হবে, তারপরে রিটার্ন পাবো। দেখুন, এ ব্যাপারে আমি আগ্রহী, কিন্তু যদি আপনি দায়িত্ব নেন তাহলেই। আপনি আমাকে জানেন না, আমার বায়োডাটা দেখেননি, তবু আমার উপর দায়িত্ব দিচ্ছেন কেন? দেখুন, ল্যাংড়া আমের গাছে আর যাই হোক ফজলি ফলবে না। আপনি অবনীদার ভাই, ইচ্ছে করলেও ততটা খারাপ করতে পারবেন না যতটা করলে আমার ক্ষতি হয়। আপনি একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করুন। শুরুর সময় কি ধরনের কতটা জমি দরকার, 2.5 বছরে কি কি খরচ, কোন কোন বাবদ করতে হবে, চায়ের পাতা বিক্রি শুরু হলে বাৎসরিক খরচের বিনিময়ে কত লাভ হতে পারে, এসব বিশদে তৈরি করে ফেলতে কতদিন সময় লাগবে? বেশি দিন লাগবার তো কথা নয়, কিন্তু তার আগে জমি দেখা দরকার। এক এক জমিতে এক এক ধরনের পাতা হয়। জমি কি অবস্থায় আছে, সেটাকে বাগানে পরিণত করতে কত খরচ হবে তা না দেখলে বোঝা যাবে না। সতীশ রায় 1 মুহূর্ত ভাবলেন, তারপর নির্মলবাবুকে বললেন, চলুন। ঘণ্টা 3 ধরে গাড়ি নিয়ে চক্কর দিলেন ওরা। খাস জমি ধান চাষের যোগ্য নয়, যেসব জমি অবহেলায় পড়ে আছে সেগুলো দেখে নির্মলবাবু ফিরে গেলেন। কথা দিলেন 15 দিনের মধ্যে প্রজেক্ট রিপোর্ট তৈরি করে দেবেন। দিন ঠিক হয়ে গেল, হাতে বেশি সময় নেই। ডুডু আর সতীশ রায়ের ছেলের বিয়ে বলে কথা। কাকে ছেড়ে কাকে বলবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। নাগেশ্বর প্রস্তাব দিল, ডুডু আর প্রত্যেক বাড়ির একজনকে আসতে বললেও তো কয়েক হাজার হয়ে যাবে। অত লোক বউ ভাতের দিন কোথায় বসে খাবে? তার চেয়ে ঝাড়াই বাছাই করে 500 লোককে নেমন্তন্ন করাই ভালো। সতীশ রায় সেই কর্মটি করতে গিয়ে দেখলেন কোনোভাবেই 1000-এর নিচে নামাতে পারছেন না। চিঠি ছাপা হলো। সদরের বড় কর্তাদের নিজে গিয়ে নেমন্তন্ন করে এলেন। আত্মীয় স্বজনরা চলে এলেন দিন 2 আগেই। বাড়িতে ভিয়েন বসল। নাগেশ্বর এবং গোরক্ষ 24 ঘন্টায় পড়ে আছে এ বাড়িতে তদারকি করতে। সদর থেকে নামকরা রান্নার ঠাকুর আনা হলো। পরিবেশনের দায়িত্ব নিল তরুণ সংঘের ছেলেরা। ইতিমধ্যে মাছ বিক্রি করে তারা ভালো অবস্থায় পৌঁছে যাচ্ছে। অবনীদার কোচিংয়ে ভালো ফল হয়েছে। তরুণ সংঘ গত 3টি ম্যাচের 2টো জিতেছে, 1টি ড্র করেছে। অবনীদা জেলার সবচেয়ে বড় টুর্নামেন্টে নাম এন্ট্রি করিয়েছেন। সেখানে খেলার যোগ্যতা অর্জনের খেলায় জিতে গেছে তরুণ সংঘ। কিন্তু মঙ্গলরা বুঝতে পারছিল অবনীদা বেশি জোর দিচ্ছেন 10 থেকে 13-র বাচ্চাদের ওপর। ওরা অন্ধের মতো অবনীদার কথা শুনছে এবং বেশ চটপট রপ্ত করছে খেলার কায়দা। অবনীদা বলে গেছেন বড়দের সঙ্গে ছোটদের একটা ম্যাচ তিনি খেলাবেন। যে গোল দেবে তাকে 50 টাকা পুরস্কার দেবেন তিনি। বাড়ির পেছনে ডুডুয়ার ধারে বসে সত্যচরণ ভেবে পাচ্ছিল না তার কি করা উচিত। ঘন ঘন বুক নিংড়ে শ্বাস বেরিয়ে আসছে। যদি সে সাঁতার না জানত তাহলে ডুডুয়ার এই কালো জলের তলায় চুপচাপ শুয়ে পড়ত। হঠাৎ এলোকেশীর গলা কানে এলো, ও মা, তুমি এখানে? সত্যচরণ কোনো কথা বলল না। এলোকেশী বলল, ওদিকে দর্জি তোমার বিয়ের পাঞ্জাবি নিয়ে এসেছে, চলো পরে দেখবে ঠিক হয়েছে কিনা। আমি কোথাও যাব না। এ কি কথা?
আজ বাদে কাল বিয়ে, জলের ধারে বসে থেকে অসুখ বাঁধাবে নাকি? ওঠো চলো। এলোদি, তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো কেন? কি হয়েছে তোমার? আমি বিয়ে করতে পারবো না। সে কি, তোমার কি বউ পছন্দ হয়নি? না, তা নয়, কিন্তু আমার পক্ষে কি বিয়ে করা উচিত? আমি তো আর আমার মনের কৌমার্য তো নেই। ও, বিশ্বাস করো, পাখি ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। যাকে নিয়ে ভাবছো সে তো স্বামীর সঙ্গে বেশ মজায় আছে। থাকুক, ওর শরীর নিয়ে আমি চিন্তা করি না। ওর মন তো আমার মন নিয়ে গিয়েছে। একটা কথা জিজ্ঞাসা করি, কত দূর এগিয়েছিলে? মানে? চুমু টুমু খেয়েছিলে? এমা, না। ও, হাত ধরেছিলে? না, দূর থেকে দেখেছি, পাখিও দেখেছিল। তার মানে কথাবার্তাও হয়নি? মুখে হয়নি, মনে মনে হয়েছে। আর কয়েক মাস পরে যখন তোমার পাখি বাপের বাড়িতে আসবে বাচ্চার জন্ম দিতে, তখনও এসব কথা বলতে পারবে? পারবো, সারা জীবন পারবো। তাহলে ওই মেয়েটার কি হবে? বেচারা তোমাকে দেখতে এত দূরে এলো। সমস্যাটা খুব শক্ত, একটু ভেবে দেখি। এখন চলো, পাঞ্জাবিটা পরে দেখবে, নইলে বড়বাবুর কানে গেলে কুরুক্ষেত্র বাঁধবে। এলোকে সে সত্যচরণের হাত ধরে টেনে নিয়ে এলো বাড়িতে। সত্যচরণকে দেখে মতির মা দৌড়ে এলো। ও, কোথায় গিয়েছিলে? এই সময় কেউ বাড়ির বাইরে যায়? আমার জন্য কাউকে ভাবতে হবে না। হ্যাঁ, চুপ, এখন এসব কথা বলতে নেই, বাড়ি ভর্তি লোক। নাও নাও, পাঞ্জাবি পরে দেখো। কিছু কিছু আত্মীয় স্বজন এর মধ্যে এসে পড়েছেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তরুণ সংঘের ছেলেরা দুবেলা কাজ করছে এখানে। তারা তো বটেই, ডুডুয়ার কিছু লোক দুবেলা পাত পারছে এ বাড়িতে। সমস্যা হলো সন্ধেবেলায় নাগেশ্বর গোরক্ষ ভেবে পাচ্ছিল না কি করে তার সমাধান করবে। বাড়িতে কিচকিচ করছে লোক, পরে আরও বাড়বে। এই সময় বাইরের ঘরে বসে পানাহার করা অসম্ভব ব্যাপার। গত পরশু চা হওয়ার শেষবার হয়ে গিয়েছে। এরকম চললে সেই বউ ভাতের পর বাড়ি খালি না হওয়া পর্যন্ত আহ্নিকবিহীন হয়েই থাকতে হবে। ভাবলেই শরীর ঝিমঝিমিয়ে উঠছিল ওদের। তারপর যদি বৌমা এসে নিষেধাজ্ঞা জারি করেন তাহলে তো কথাই নেই। বিকেল নাগাদ ওদের দুজনকে দেখে সতীশ রায় বললেন, এইমাত্র একটা খারাপ খবর পেলাম হে। ওরা মুখ চাওয়াচাই করল। যে কোনো খবর তাদের ডিঙিয়ে কেউ বড়বাবুর কানে পৌঁছে দিচ্ছে, এ তো ভালো কথা নয়। বিষণ্ণ গলায় সতীশ রায় বললেন, পোস্টমাস্টারের মেয়ে নিয়ে ফিরে এসেছে। মেয়ে নিয়ে? মেয়ের তো বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, হয়েছিল, কিন্তু বাসর ঘর থেকে জামাই জ্বরে পড়ে নতুন বউ নিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়ে বেহুশ হয়ে পড়েছিল। নাগেশ্বর বলল, সর্বনাশ, কলকাতায় শুনেছি খুব ডেঙ্গু হচ্ছে এখন। তেরাত্তির না কাটতে ওই ডেঙ্গুতেই মারা গিয়েছে ছেলেটা। বউ ভাত হয়নি, বিধবা মেয়েকে নিয়ে ফিরে এসেছে পোস্টমাস্টার। চলো একবার দেখা করে আসি। দূরত্ব এমন কিছু নয়, তবু সতীশ রায় গাড়িতে উঠলেন। সামনে গোরক্ষ এবং নাগেশ্বর। পোস্টমাস্টার কান্নায় ভেঙে পড়লেন। সতীশ রায় ওর কাঁধে হাত রাখলেন, কোনো কথা বললেন না। নাগেশ্বর বলল, ভগবানের যে কি ইচ্ছে কখন হয় কেন হয় তা তিনিই জানেন। গোরক্ষ বলল, কিন্তু মেয়েটা তো কোনো দোষ করেনি, ও কেন শাস্তি পেল? সতীশ রায় মাথা নাড়লেন।
শাস্তির কথা কেন বলছো? ও তো কোনো অন্যায় করেনি। আপনি ভেঙে পড়বেন না মাস্টার মশাই, নিজেকে শান্ত করুন। পারছি না, সাধ্যের বাইরে গিয়ে খরচ করে মেয়ের বিয়ে দিলাম। বেচারা একটা দিনও স্বামীর ঘর করতে পারল না, উল্টে অপয়া বদনাম নিয়ে ফিরে এলো। এখন সারা জীবন পড়ে আছে সামনে, ওর যে কি হবে। আবার বিয়ে দেবেন, আমি আপনার পাশে আছি। কয়েকটা মন্ত্র পড়লেই কেউ বিবাহিতা হয় না, ওর তো ফুলশয্যাই হয়নি। বাড়ির সবাইকে আমার কথা বলবেন, আমি মনে করি সে এখনো কুমারী। কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে আবার গাড়িতে উঠে বসলেন সতীশ রায়। এখন ধূপছায়া নেমেছে পৃথিবীতে। নাগেশ্বর আর গোরক্ষ ড্রাইভারের পাশে বসে পোস্টমাস্টারের মেয়ের দুর্ভাগ্য নিয়ে আলোচনা করছিল। সতীশ রায় বললেন, ডুডুয়া ব্রিজ সারিয়ে হাইওয়ে ধরে চলো। ড্রাইভার মাথা নাড়ল। নাগেশ্বর জিজ্ঞাসা করল, এ কোথায় যাচ্ছি বড়বাবু? ভ্রমণে। দুপাশে পাতলা অন্ধকার। নির্দেশ পেয়ে গাড়ি হাইওয়ে থেকে নেমে জঙ্গলের রাস্তায় গিয়ে দাঁড়ালো। সতীশ রায় বললেন, ডিকি থেকে বাস্কেট বের করে আনো, আলো জ্বালার দরকার নেই। ড্রাইভার আদেশ মান্য করতে দেখা গেল বাস্কেটের ভিতরে দুধ রঙের পানীয়, গ্লাস, জল, কাজু এবং চিনেবাদাম সাজানো রয়েছে। গাড়ির দরজা খোলা থাকায় হালকা আলোয় এসব স্পষ্ট দেখতে পেয়ে নাগেশ্বর চেঁচিয়ে উঠল, একটু পায়ের ধুলো দিন বড়বাবু। ওহ, হৃদয় একেবারে শীতল করে দিলেন, এ আপনি ছাড়া কেউ পারত না। গোরক্ষ বলল, একেবারে চমক দিয়েছেন বড়বাবু, খুব ভালো হলো। এখন বাড়ি তো বাজার, তার চেয়ে নির্জনে। দেখো নাগেশ্বর, জোনাকি জ্বলছে। উল্লাস। চুমুক দিলেন সতীশ রায়। একটা কথা, তোমরা হাইওয়ে থেকে ডুডুয়ায় ঢুকেই গাড়ি থেকে নেমে যাবে। আজ রাত্রে আমার বাড়ির লোকজন দুটো মাতাল দেখুক, তা আমি চাই না। আপনি যা চান তাই হবে। আনিক যদি করতে চাও তাহলে রাত্রে বড়বাবুর বাড়িতে যাওয়া চলবে না। গোরক্ষ বলল, মাথা খারাপ, নিজের সর্বনাশ করব কেন? তা যাই বলো, বিয়ের মতো বিয়ে হচ্ছে এই ডুডুয়ায়, গর্বে বুক ভরে যাচ্ছে। বরযাত্রীরা কটা বাস স্টেপে যাবে? কটা বাস মানে? বরকে নিয়ে 12 জন যাবে, তার জন্য বাসের দরকার হবে কেন? একটা অ্যাম্বাসাডার আর একটা সুমোতেই চমৎকার ধরে যাবে। সে কি, মাত্র 12 জন বরযাত্রী? আমরা কি খেতে পাই না যে 50-60 জন লোক নিয়ে মেয়ের বাড়িতে খেতে যাব? 11 জনের টিম, একজন দ্বাদশ ব্যক্তি। লোক দেখে বলবে এরা অত্যাচার করতে আসেনি। কে কে যাবে সেটা এখনো ঠিক করিনি। হঠাৎ পেছনে জঙ্গলের শব্দ হলো। চমকে উঠল গোরক্ষ। গাড়ির দরজা বন্ধ করতেই আলো নিভে গেল। নাগেশ্বর বলল, এ শব্দ কিসের? সতীশ রায় চিৎকার করলেন, ড্রাইভার! গাড়ি পার্ক করে ড্রাইভার নেমে গিয়েছিল, কিন্তু তার তো কাছে পিঠে থাকার কথা। এদিকে আওয়াজটা বেড়েই চলেছে। বড়বাবু, মনে হয় কোনো বন্য জন্তু। কি হবে? কেউ গাড়ি চালাতে জানো? না। ওয়ার্থলেস। যাও, ড্রাইভারকে খুঁজে বার করে নিয়ে এসো। অন্ধকারে গ্লাস শেষ করল নাগেশ্বর। সঙ্গে সঙ্গে গাড়ি দুলে উঠল নৌকার মতো। সতীশ রায় দেখলেন অন্ধকারে নড়ছে। চাপা গলায় বললেন, চোপ, হাতি। একটু একটু করে এগিয়ে এলো যে প্রাণীটি গাড়ির পাশে, তার আয়তন আদৌ বেশি নয়। চোখ সয়ে যাওয়া অন্ধকারে সতীশ রায় দেখলেন একটি হাতির বাচ্চা সুর তুলে কিছু শুকে গাড়ির জানলায় ধাক্কা মারছে। যত ছোট হোক, ইচ্ছে করলে ঠেলে উল্টে দিতে পারে বাচ্চাটা। আর ও নিশ্চয়ই একা নেই,
দলে মা বাবাও আছে, তারা একটা পা তুলে দিলে দেখতে হবে না। সতীশ রায় বললেন নিচু স্বরে, দরজা খুলে সোজা দৌড়াও, এখানে বসে থাকলে মারা পড়বে। যে পড়ে থাকবে সে মরবে, এই আমি দরজা খুলছি। পরের কিছুটা সময় চিরটাকাল ভুলে থাকবেন সতীশ রায়। হাইওয়ের ওপরে উঠে তার বুক থেকে হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে যাচ্ছিল। অনেকদিন দৌড়াননি, তার উপর এভাবে দৌড়, বয়সটাও জানান দিচ্ছে। অনেকক্ষণ হাঁপানোর পর শুনতে পেলেন মিনমিনে গলায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওটা যে মানিক জোর তাতে সন্দেহ হলো না। সতীশ রায় বললেন, চলো, হেঁটেই ফিরতে হবে। পিচের রাস্তায় বসে পড়ল ওরা। ধীরে ধীরে উঠে দাঁড়াতেই পাশের গাছ থেকে ড্রাইভারের গলা শোনা গেল, বড়বাবু। অন্ধকারেও যেটুকু দেখা যায় ড্রাইভারকে নেমে আসতে দেখা গেল। 8টা হাতি, ভয়ে সাড়া দিতে পারিনি। তাই বলে আমাদের বিপদে ফেলে তুমি গাছে উঠে বসে থাকবে? বড়বাবু, এর চাকরি খতম করে দিন। তুমি হলে কি করতে? বিপদ ভঞ্জন হয়ে উদ্ধার করতে যেতে? গাড়িটাকে বোধহয় মাটিতে মিশিয়ে দিয়েছে ওরা। এখন কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। ঠিক কথা, ওরা বোধহয় এখন চলে গেছে। সতীশ রায়ও কান পেতে কোনো শব্দ শুনতে পেলেন না। হাতিরা কখনো এক জায়গায় বেশিক্ষণ শান্ত হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে না। এই অঞ্চলের জঙ্গলে হাতির দল ধান পাকলে আসে। সে সময় তাদের তাড়াবার জন্য প্রস্তুত থাকে কৃষকেরা। এমন অসময়ে ওরা কেন এলো? ওদিকের জঙ্গলে কি খাবার একদম নেই? সতীশ রায় বললেন, সাবধানে এগিয়ে গিয়ে দেখো তো গাড়ির কি অবস্থা। মনে হচ্ছে হাতিরা ওখানে নেই। যদি দেখো আছো, তাহলে কাছে যাওয়ার দরকার নেই। ইতস্তত করে শেষ পর্যন্ত এগোলো ড্রাইভার। নাগেশ্বর বলল, ওকে দেখে আবার রেগে না যায় হাতিরা। একটু একটু করে 5 মিনিট কেটে যাওয়ার পর ইঞ্জিনের আওয়াজ কানে এলো। তারপর হেডলাইট চালিয়ে দ্রুত চলে এলো গাড়িটা হাইওয়ের ওপর। ঝটপট গাড়িতে উঠে বসে সতীশ রায় বললেন, আশ্চর্য, গাড়ির ক্ষতি করেনি ওরা? না। ডুডুয়া ব্রিজের উপর যখন চলে এলো ওরা, তখন নাগেশ্বর চিৎকার করে উঠল, আরে বোতলটা কোথায় গেল? দাঁড়াও, গাড়ি থামাও। দরজা খুলতেই আলো জ্বলল। সিটের ওপর বা নিচে কোথাও ওদের বোতল নেই। গোরক্ষ চেঁচিয়ে উঠল, জানলার কাঁচ নেই, ভেঙে ফেলেছে। সতীশ রায় সেটা দেখতে পেলেন। তিনি তার পাশে রাখা বাস্কেটটার দিকে তাকাতে দেখলেন সেটা উল্টে পড়ে গেছে নিচে। 2টো সিটের মাঝখানে টাইট হয়ে আটকে আছে সেটা। এই শালা বদমাশ হাতি আমাদের বোতল ডাকাতি করে নিয়ে গেছে। গোরক্ষ বলল, হ্যাঁ, বোতলের গন্ধই এসেছিল। হাতিরা মদ খেতে খুব ভালোবাসে বড়বাবু, আপনারটাও নিয়ে গেছে। চেষ্টা করেছিল, বাস্কেটের জন্য নিতে পারেনি। শত্রু শত্রু, সর্বত্র শত্রু। কি কাণ্ড, বেটা ক্লাস 2টোও নিয়ে গেছে। ওইটুকুনি পুঁচকে হাতি, বড় হলে কি হবে? বাড়ির কাছে এসে গাড়ি দাঁড় করাতে বললেন সতীশ রায়। তারপর নিজের বোতলটা ড্রাইভারের হাতে দিয়ে বললেন, কোনো নির্জন জায়গায় গিয়ে ওদের 2-2বার গ্লাসে ঢেলে দেবে, তার বেশি নয়। তারপর বোতলটা বাস্কেটে রেখে দেবে, আমি যাচ্ছি। নাগেশ্বর গদগদ হয়ে বলল, আপনার জিনিস আমাদের দিলেন? বাড়িতে উৎসব, খাও একদিন। কিন্তু গ্লাসে নেই। জোগাড় করে নাও, ঠিক পেয়ে যাবে। নমস্য মানুষ। গোরক্ষ বলল, দয়ার শরীর। চলো ভাই ড্রাইভার। গোরক্ষ বলল, আমি ভাবছি বৌমা বাড়িতে এলে কি হবে আমাদের।
এ কালকের কথা কাল ভাববো, এখন চলো একটা নির্জন জায়গা বের করতে হবে যেখানে হাতি আসবে না। খারাপ খবর বাতাসের আগে ছোটে। তাকে মদত দেয় কিছু ঈর্ষাকাতর মানুষ। স্থানীয় মানুষেরা ছেলে মেয়েদের বিয়ে দেয় এখানেই, যে যার মতো করে। পোস্টমাস্টার মেয়ের বিয়ে দিতে গিয়েছিল কলকাতায়, সেটা অনেকেই ভালো চোখে দেখেনি। অনেকে ভেবেছিলেন এটা ডাঁট দেখানোর জন্য। বেশিরভাগই হতাশ হয়েছিলেন বিয়ের খাওয়া থেকে বঞ্চিত হওয়ায়। তাই পোস্টমাস্টারের মেয়ে বিয়ের পরেই বিধবা হয়েছে জানার পর সেটা 5 জনকে জানাবার তাগিদ অনুভব করেছিলেন অনেকেই। বাইরে দুঃখ দুঃখ ভাব থাকলেও একটা চোরা সুখও বুদবুদের মতো ছিল। হরিপদ এসে খবরটা এলোকেশীকে দিল। আত্মীয় স্বজনের জন্য 4 বেলা খাবার তৈরি করে মুক্তি পেয়েছে এলোকেশী ঠাকুর এসে যাওয়ার। খবরটা শুনে চোখ বড় করে বলল, খবরদার কথাটা ছোটবাবুকে বলো না হরিপদদা। কেন? এ সময় খারাপ খবর শুনতে নেই। কিন্তু বন্যার জল বাঁধ ভাঙলে আটকানো অসম্ভব। সত্যচরণের ঘরে ডাক পড়ল এলোকেশীর। এলোকেশী ঘরে ঢুকে দেখল খাটের মাঝখানে ফ্যাকাশে মুখে বসে আছে সত্যচরণ। কি হলো? এলোদি। গলা ধরে এলো সত্যচরণের। বলো। যা শুনেছি তা ঠিক? মরণ তোমার কানে কে দিল? মতির মা বলল আমি নাকি গুরু বলে বেঁচে গিয়েছি, আমার সঙ্গে বিয়ে হলে নির্ঘাত মরে যেতাম, ওর কপালে বৈধব্য যোগ ছিল তো। সত্য বাজে কথা, আমি তো প্রায় আধমরা লোককে বিয়ে করে বিধবা হয়েছি। সুস্থ লোককে বিয়ে করলে কি হতাম? কি জন্য ডাকছিলে? তুমি একটু ওদের বাড়িতে যাবে? হো মা, আমি গিয়ে কি করব? ওকে বলবে খবরটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি, ওকে নিয়ে আমি প্রায় 50টা কবিতা লিখেছি, সেগুলো দিয়ে দেব ওকে। আশ্চর্য, কাঁচা ঘায়ে নুনের ছিটে দিও না তো। কেন? সে মরছে নিজের জ্বালায়, বিধবা হয়ে বাপের ঘাড়ে পড়ে থাকলে কি হয় তা আমাকে দেখে বুঝতে পারছো না? কিন্তু আমি যে ওর কথা ছাড়া কিছু ভাবতে পারছি না। তাই ঠিক আছে, আমি বড়বাবুকে গিয়ে বলছি। কি বলবে? বলবো মালবাজারের মেয়ের সঙ্গে বিয়ে না দিয়ে ডুডু আর পোস্টমাস্টারের মেয়ের সঙ্গে ছোট খোকার বিয়ে দিন, এটা তার ইচ্ছে। সর্বনাশ, মেরে হাড় ভেঙে দেবে বাবা। জানো, মাঝে মাঝে বাবাকে আমার কংস রাবণ বলে মনে হয়। তাহলে এক কাজ করো, পাখিকে নিয়ে কোথাও উড়ে যাও। তুমি কি মনে করছো এ কথা আমি ভাবিনি? ভেবেছি, কিন্তু ও যদি আমার সঙ্গে যেতে না চায়, মানে আমার মনে যে এত ব্যাপার আছে তা তো ও জানে না। তাছাড়া যদি বা যায় তাহলে ওকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো, কি খেতে দেব? ব্যাস, আর সাহস পাই না। সত্যচরণ আবার শ্বাস ফেলল। সাহস যখন নেই তখন বাপ যা বলছে তাই করো। এলোকেশী আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বিকেল 3টে পর্যন্ত অপেক্ষা করে আর নিজেকে ধরে রাখতে পারল না সত্যচরণ। বাড়ির পেছন দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো সে। তারপর ঘুরপথে হেঁটে পোস্ট অফিসের সামনে চলে এলো। দুপুরের পর পোস্ট অফিস ফাঁকাই থাকে, ছোট্ট কাউন্টার। তার ভেতরে বসে একটা লোক খবরের কাগজ হাতে নিয়ে পিছনে ফিরে কথা বলছে। আপনি ছাড়বেন না মাস্টার মশাই, বিয়ে যখন একবার হয়ে গিয়েছিল তখন স্বামীর সব সম্পত্তি আপনার মেয়েই পাবে। চুপ করো, এখনই এসব কথা কেন? লোহা গরম থাকতে থাকতে ঘা দিতে হয়। প্রিয়জন মারা গেলে লোকে শোকে অন্ধ হয়ে পড়ে থাকে না, তাকে দাহ করতে যায়, এও তেমনি। এখনই একটা ভালো উকিল দেখে। কি চাই? লোকটা হঠাৎই সত্যচরণের উপস্থিতি টের পেয়ে জিজ্ঞাসা করল। না মানে, বাবা এসেছিলেন। বাবা? কে তোমার বাবা?
শ্রীযুক্ত সতীশ রায়। তো তুমি বড়বাবুর ছেলে? বেশি দিন এখানে কাজ করছি না তো, তাই তোমাকে দেখিনি, কিছু মনে করো না। না তো উনি আজ আসেননি, মানে এখানে ওর পায়ের ধুলো খুব কম পড়ে। ও, দাঁড়াও মাস্টার মশাই, দেখুন কে এসেছে, বড়বাবুর ছেলে। সঙ্গে সঙ্গে উঠে গেলেন পোস্টমাস্টার। ও তাই নাকি? তোমার শুনলাম বিয়ে? মুখ নিচু করল সত্যচরণ। লোকটি বলল, আমি এখনো নেমন্তন্ন পাইনি, আপনি পেয়েছেন মাস্টার মশাই? চুপ করো। তা বাবা, তোমার বাবা তো এখানে আসেননি? ও, উনি কাল সন্ধেবেলা এসে আমাকে সান্ত্বনা দিয়ে গেছেন। ওহ, আপনার মেয়েকে বলবেন আমরা ডুডুয়ার সবাই ওর ভালো চাই। শুনে খুব খুশি হলাম। লোকটি বলল, পাখি যদি ওর মুখ থেকে শোনে তাহলে মনে জোর পাবে। সে তো বিছানা থেকে উঠতেই চাইছে না। বড়বাবুর ছেলে এসেছে শুনলে হয়তো স্বাভাবিক হবে। ওকে নিয়ে গিয়ে একবার দেখুন না। পোস্টমাস্টারের বাড়ি অফিসের পিছনেই, লাগোয়া। সত্যচরণকে নিয়ে পোস্টমাস্টার বাড়ির ভিতরে এলেন। একটা উঠোনকে ঘিরে গোটা চারেক ঘর। তাদের দেখে পোস্টমাস্টারের স্ত্রী এগিয়ে এলেন। পোস্টমাস্টার বললেন, ডুডু আর বড়বাবুর ছেলে, গতকাল ওর বাবা নিজে এসেছিলেন, আজ ও এসেছে। ভদ্রমহিলা আঁচলের প্রান্তে দাঁত কাটলেন। তোমরা কথা বলো, আমি কাজ শেষ করি। পোস্টমাস্টার চলে গেলেন। বারান্দায় চেয়ার দেখিয়ে ভদ্রমহিলা বললেন, বসুন। আমাকে আপনি বলবেন না, আমি অনেক ছোট। কপাল পুড়িয়ে এলো মেয়েটা। এত নরম, এত শান্ত মেয়ের কপাল যে এভাবে পুড়বে স্বপ্নেও ভাবিনি। আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। এখন ওর কি যে হবে ভেবে পাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। ও কোথায়? বিছানায় পড়ে আছে। আচ্ছা, দেখছি। ভদ্রমহিলা ভেতরে চলে যেতেই সত্যচরণ দু হাতে মাথার চুল ঠিক করে নিল। তখন ভেতর থেকে অনুরোধ এবং প্রত্যাখ্যানের সংলাপ ভেসে আসছে। শেষ পর্যন্ত মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে এলো পাখি। সত্যচরণের মনে হলো সে শোকের প্রতিমা দেখছে। বড়বাবুর ছেলে নিজে তোর সঙ্গে দেখা করতে এসেছে। আপনি বসুন। তুমি চা খাবে বাবা? না না। একটু শরবত করে দিই। সত্যচরণ কোনো কথা খুঁজে পাচ্ছিল না। পাখি দাঁড়িয়ে আছে চুপচাপ, যেন সময় স্থির হয়ে আছে বলে মনে হলো সত্যচরণের। পাখি কথা বলল, কিছু বলবেন? না, মানে আমাকে কি কখনো দেখেছেন? না। কখনো না? মাথা নেড়ে নীরবে না বলল পাখি। মুখ নিচু করল সত্যচরণ। তারপর উদাস হয়ে উঠোনের একপাশে আম গাছের দিকে তাকালো সে। একটা ল্যাজঝোলা পাখি হুড়মুড়িয়ে উড়ে গেল গাছের ডাল ছেড়ে। সত্যচরণ বলল, তাহলে যাই। শরবত খাবেন না? কি হবে খেয়ে? আচ্ছা, আপনি আমাকে আগে নাই বা দেখে থাকলেন, এখন তো দেখলেন, এরপরে তো না বলতে পারবেন না। তা তো পারবই না। ব্যাস, তাহলেই হলো। আমি যাই, আপনার মাকে বলে দেবেন। দ্রুত সে বেরিয়ে গেল পাশের টিনের দরজা দিয়ে। পাখির মুখে না শুনে যে বিশাল পাথরটা বুকের উপর চেপে বসেছিল, শেষ কথায় তা সরে গেছে একেবারেই। বেশ সকালবেলায় নির্মলবাবু এলেন সদর থেকে। এসে হকচকিয়ে গেলেন। সতীশ রায় তাঁকে দেখে একটু বিব্রত। ছেলের বিয়েতে তিনি অবনীদাকে নেমন্তন্ন করেছেন, কিন্তু ওর ভাই নির্মলের কথা খেয়াল করেননি। নির্মলবাবু বললেন, বুঝতেই পারছি আপনি খুব ব্যস্ত। আপনার ব্যস্ততা কেটে গেলে না হয় চা বাগানের ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে।
মাথা নাড়লেন সতীশবাবু। ছেলের বিয়ে, ব্যস্ততার কি আছে, আপনি বসুন। অবনীদা বোধহয় কিছু বলেননি বাড়িতে? না, দাদাকে তো জানেনি, আত্মভোলা মানুষ। যখনই এখান থেকে ফিরে যান অল্প বয়সী ছেলেদের প্রশংসা করেন। উনি প্ল্যান করেছেন 4 বছর ধরে ওদের তৈরি করবেন এবং তারপর ওই টিম নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট খেলবেন। ওর বিশ্বাস পশ্চিমবঙ্গের সেরা দলগুলোকে জব্দ করতে পারবে এই ছেলেরা। দাদা স্বপ্ন দেখতে ভালোবাসেন। সাফল্য পেতে গেলে স্বপ্ন দেখতেই হয়। যাকগে, আপনার কি ধারণা হলো আমাদের এই এলাকায় চা গাছের চাষ করা যাবে? এতদিন আমি চা বাগান তৈরির কথা শুনেছি, চা গাছ চাষ করার কথাই প্রথম শুনলাম। কথাটা ঠিকই। হ্যাঁ যাবে, তবে সয়েল টেস্ট করাতে হবে। বাজেট কিছু করেছেন? আনুমানিক 1 কোটি টাকার কাছাকাছি। জমি কিনে নিয়ে প্রজেক্ট রিপোর্ট দিলে ব্যাংক বা সরকার লোন দেবে। সেটা আমি জানি, আপনি এগিয়ে যান। আমাকে আরও 3 সপ্তাহ সময় দিন। বাড়ির ঝামেলা চুকে গেলে আপনার সঙ্গে বসবো। কিন্তু সতীশ রায় নির্মলবাবুর হাত ধরলেন। ত্রুটি মার্জনা করতে হবে। সে কি, এসব কি বলছেন? আমার পুত্রবধূর হাতে ভাত খেতে আপনাকে আসতে হবে, এবং সপরিবারে। দ্রুত পকেট থেকে নিমন্ত্রণ পত্র বের করে নাম লিখে সতীশ রায় নির্মলবাবুর হাতে দিলেন। আপনার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম, কিন্তু একটা অনুরোধ, বউ ভাতের দিন আমাকে আসতে বলবেন না। আমি না হয় সামনের রবিবারে দুপুরে এসে ভাত খেয়ে যাব। আচ্ছা, চলি। নমস্কার জানিয়ে চলে গেলেন নির্মলবাবু। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলেন সতীশ রায়, তারপর হাসলেন। ভাই তো দাদার কিছু কিছু পাবেই, এই লোক চাটুকার নয়। এর হাতে 1 কোটি টাকার প্রকল্পের দায়িত্ব স্বচ্ছন্দে দেয়া যায়। যার আত্মসম্মানবোধ প্রবল সে কখনোই নিজেকে ছোট করতে পারবে না। ঘড়ির দিকে তাকালেন সতীশ রায়। 9টা বেজে গেছে। চিৎকার করে ডাকলেন, হরিপদ, হরিপদ! নাগেশ্বর ছুটে এলো ভেতর থেকে। কিছু বলছেন? তুমি কেন? গায়ে হলুদের তত্ত্ব নিয়ে তুমি যাবে নাকি? সকাল 9টা বেজে গেল, তবু কারোর হুঁশ নেই। হরিপদ! হরিপদ ছুটে এলো। সতীশ রায় জিজ্ঞাসা করলেন, গায়ে হলুদের তত্ত্ব রেডি? না মানে? আশ্চর্য, ওই মেয়েটা হাঁ করে বসে আছে। এখান থেকে তত্ত্ব না গেলে সে স্নান করতে পারবে না, আর তোমরা ইয়ার্কি মারছো? আসলে এখনো ওরা এসে পড়েননি। ও, তাদের খবর দিয়েছিলে? হ্যাঁ, মতির মা বলে এসেছিল। সংসারের কাজ সামলে তারা আসবেন, কিন্তু এলোকিসি কি করছে? বসে আছে। মতির মা বলেছিল এই গায়ে হলুদের ব্যাপারটা ওরাই করুক। কেন, এলোকিসি কি করছে? এখনো সেই বিধবার অজুহাত চালাচ্ছে। উফ, কি যন্ত্রণা! যাও, গিয়ে বলো 10 মিনিটের মধ্যে এলোকেশি যেন যা করার তা শেষ করে। আর সে যদি না করতে চায় তাহলে এই বাড়িতে থাকার দরকার নেই। যাও। সতীশ রায়ের কথা শেষ হওয়া মাত্র হরিপদ অদৃশ্য হল। চুপচাপ শুনছিল নাগেশ্বর। হঠাৎ হুঙ্কার দিল, এতক্ষণে তোমার আসার সময় হলো? গায়ে হলুদ দেওয়ার জন্য আগে আসতে বলেছিলাম না? সতীশ রায়কে দেখে গেট পেরিয়ে আসা স্থূলাঙ্গিনী ঘোমটা টানলেন মাথায়। দিদির দেরি হয়ে গেল আসতে। গোরক্ষ বেরিয়ে বলল, দেরি তো হবেই, গায়ে হলুদ আসতেই এত সাজ, বউ ভাতের দিন যে কত দেরি হবে কে জানে। সতীশ রায় দেখলেন স্থূলাঙ্গিনী ঘোমটা টেনে ভেতরে যাচ্ছেন, এবং তখনই তার পিছনে ক্ষীণাঙ্গিনীকে দেখা গেল। প্রথমজন নাগেশ্বরের, দ্বিতীয়জন গোরক্ষর স্ত্রী। ঠিক তখনই শাঁখ বেজে উঠল, সঙ্গে উলুধ্বনি। মহিলারা ভেতরে যাওয়ার আগেই হরিপদ ছুটে এসে জানালো, এ গায়ে হলুদ হয়ে গিয়েছে। বাহ, গাড়িতে তোলো তত্ত্বগুলো।
নাগেশ্বর গোরক্ষ তত্ত্ব নিয়ে গাড়িতে যেতে চেয়েছিল মেয়ের বাড়িতে, কিন্তু তোমাদের অনেক কাজ আছে বলে তাদের আটকালেন সতীশ রায়। হরিপদ সেজেগুজে গাড়িতে উঠল। তরুণ সঙ্গের ছেলেরা বাইরে দাঁড়িয়েছিল। তাদের দুজনকে সঙ্গে যেতে বললে তারা আনন্দিত হয়ে গাড়িতে উঠল। দুটো গাড়ি ভাড়া করা হয়েছে। সতীশ রায়ের গাড়িতে বর যাবে, ওর সঙ্গে থাকবে মঙ্গল এবং আরো দুজন। বাকি দুটো গাড়িতে বরকর্তা এবং বরযাত্রী। বিয়ের লগ্ন সন্ধে 7:30টায়, বিকেল 5টায় বেরোতে হবে। পৌঁছে আশীর্বাদ পর্ব আছে দুপক্ষের। নাগেশ্বররা চেয়েছিল আগেই আশীর্বাদ হয়ে যাক। আশীর্বাদ উপলক্ষে খাওয়া দাওয়াটা বেশ জম্পেস করে হতো, কিন্তু সতীশ রায় বলেছিলেন, তাহলে তো ওদেরও আগে করতে হবে, মিছিমিছি ভদ্রলোকের খরচ বাড়িয়ে কি লাভ। 4টে নাগাদ বরযাত্রীরা তৈরি হয়ে এলো। নাগেশ্বর এবং গোরক্ষ সাজ দেখবার মতো। ধুতি পাঞ্জাবিতেই হয়নি, কাঁধে উড়নি নিয়েছে। নিজে তৈরি হয়ে নিয়ে সতীশ রায় হাঁকলেন, হরিপদ, খোকাকে তৈরি হয়ে নিতে বলো। কথার পরেই খেয়াল হলো তার, বাঙালির ছেলে বিয়ে করতে যাবে ধুতি পরে, সেটা পরতে পারবে কিনা জিজ্ঞাসা করো, নইলে নাগেশ্বর পরিয়ে দেবে ধুতি। হরিপদ ভিতরে গেল। এখন গ্রামের অনেক বাড়ির মহিলা ভিড় করেছেন অন্দরমহলে। সত্যচরণের ঘরে উঁকি মারল হরিপদ। সে ঘরে নেই। বাইরে এসে হরিপদ এলোকেশীকে জিজ্ঞাসা করল, খোকা কোথায়? ঘরে নেই। না। ঘণ্টাখানেক আগে বাথরুমে যেতে দেখেছিলাম। হরিপদ সেখানে গিয়ে দেখলেও বাথরুমের দরজা খোলা, সেখানে কেউ নেই। কথাটা মোতের মায়ের কানে যেতেই সে ব্যস্ত হয়ে খোঁজ নিতে লাগলো। না বাড়িতে না বাগানে, কোথাও সত্যচরণকে পাওয়া গেল না। মতির মা 2 হাতে মাথা ধরে বসে পড়ে ডুকরে কেঁদে উঠল। বলেছিলাম এখন কি হবে? কি বলেছিলে? এখনই বিয়ে না দিতে। চুপ, বড়বাবু শুনলে আস্ত রাখবে না। আমি যাই, খুঁজে দেখি। ক্রমশ খবরটা অন্দরমহলে ছড়িয়ে গেল। সত্যচরণকে পাওয়া যাচ্ছে না। এলোকেশী সন্দেহ হলো, পোস্টমাস্টারের বাড়িতে যায়নি তো। সে খিড়কি দরজা দিয়ে দৌড়ালো। পোস্টমাস্টারের বাড়িতে ঢুকে হাঁপাতে হাঁপাতে এলোকেশী জিজ্ঞাসা করল, খোকা কি এখানে এসেছে? বারান্দায় দাঁড়ানো পোস্টমাস্টারের বউ অবাক। কে খোকা? বড়বাবু, মানে সতীশ রায়ের ছেলে। পাখি বেরিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। পোস্টমাস্টারের বউ বলল, কদিন আগে এসেছিল। কেন? ওকে পাওয়া যাচ্ছে না। সে কি, আজ ওর বিয়ে? মাগো, ছেলেটার বোধহয় মাথা ঠিক নেই। মানে? ও এসে পাখিকে বারংবার জিজ্ঞাসা করেছে ওকে কখনো দেখেছে কিনা। দেখলে ওর কি লাভ হবে কে জানে। এলোকেশী আর দাঁড়ালো না। বাড়ি ফিরে এলো খিড়কি দরজা দিয়ে। এসে দেখল হরিপদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে মহিলাদের ভিড়। এই সময় নাগেশ্বর ভিতরে এলো। এ কোকা রেডি, বড়বাবু তাড়া দিচ্ছেন, এখনই বেরোতে হবে আমাদের। নাগেশ্বরের বউ মিনমিন করে বলল, তাকে পাওয়া যাচ্ছে না। সে কি? ও হরিপদ? হরিপদ চুপচাপ মাথা নাড়ল। নাগেশ্বর তৎক্ষণাৎ দৌড়ালো। বাইরের বারান্দায় দাঁড়িয়ে সতীশ রায় ঘটকের সঙ্গে হেসে কথা বলছিলেন। নাগেশ্বর তাকে ফিসফিসিয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে বড়বাবু। কি যাতা বকছ? হ্যাঁ বড়বাবু, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সতীশ রায় দ্রুত অন্দরমহলে ঢুকলেন। বারান্দা এবং উঠোনের জমায়েত হওয়া মানুষগুলোর মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলেন নাগেশ্বর মিথ্যে কথা বলেনি। তাকে দেখতে পেয়ে মতির মায়ের কান্না বেড়ে গেল। হরিপদ, আজ্ঞে, এসব কি শুনছি? সে কোথায়?
অনেক খুঁজে এসেছি, কোথাও পাইনি। সতীশ রায় মতির মায়ের দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই জানো সে কোথায় গেছে? আমাকে কিছুই বলেনি। বিশ্বাস করি না, তুমি আদর দিয়ে ওকে বাঁদর করেছ। উফ, এখন কি করি? 7:30 লগ্ন, মেয়েটার কাছে আমি মুখ দেখাবো কি করে? তেমনি দ্রুত পায়ে বসার ঘরে চলে এলেন সতীশ রায়। সেখানে তখন বেশ কয়েকজন চিন্তিত মুখে বসে আছে। ঘটক মশাই বললেন, বড়বাবু, একবার মালবাজারে ফোন করলে ভালো হয়। ফোন করে কি বলবে? বললে হয় আমাদের পৌঁছাতে একটু দেরি হবে। পৌঁছাতে দেরি হবে? যখন পৌঁছাবে তখন কাকে নিয়ে পৌঁছাবে? যতই আর কি মারা কথাবার্তা। গোরক্ষ পাশে গিয়ে দাঁড়ালো। বড়বাবু, একবার পোস্টমাস্টারের বাড়িতে খোঁজ নিলে হয় না? মানে ওর মেয়ের জন্য সত্যচরণ দেবদাস হতে চেয়েছিল তো। ও যদি সেখানে যায় তো সেখানেই থাকুক, এ বাড়িতে সে জীবনে ঢুকতে পারবে না। আমি ভেবে নেব আমার কোনো ছেলে নেই। সতীশ রায় ঝপ করে একটা চেয়ারে বসে পড়লেন। হরিপদ দরজায় দাঁড়িয়ে শুনছিল। এগিয়ে এসে চুপি চুপি গোরক্ষকে বলল, সেখানে খোকা যায়নি। তুমি জানলে কি করে? এলোকেশি গিয়েছিল খোঁজ করতে। এলোকেশি সেখানে কেন গিয়েছিল? যদি খোকাকে ওখানে পাওয়া যায়। আমার বাড়িতে, নাগেশ্বরের বাড়িতে না গিয়ে ওখানে সত্যচরণকে পাওয়া যাবে বলে এলোকেশির মনে হলো? আমি তা বলতে পারবো না। গোরক্ষ নিচু হয়ে সতীশ রায়কে বলল, মনে হচ্ছে এটা একটা চক্রান্ত, আর এই চক্রান্তে এলোকেশিও আছে। সে পোস্টমাস্টারের বাড়িতে খোঁজ করতে গিয়েছিল। সেখানে দেখা পেয়েছে? না, বলছে সেখানে যায়নি। তাহলে তো চুকেই গেল। এলোকেশি হরিপদরা আমার বিরুদ্ধে চক্রান্ত করবে কেন? কি স্বার্থ ওদের? চক্রান্ত যদি করে থাকে তাহলে ওই বদমাইশি করেছে। সে ভেবেছে এই করে 5 জনের সামনে আমার মুখ পোড়াবে। তুমি থানায় চলে যাও, বড়বাবুকে আমার নাম বলে অনুরোধ করো যে করে হোক ওকে খুঁজে বার করতে। নাগেশ্বর বলল, এখনই থানা পুলিশ করবেন বড়বাবু? ঘটক মশাই বললেন, আর মাত্র 2 ঘন্টা সময় আছে। এই সময় টেলিফোন বেজে উঠল। 2 বার রিং হতে নাগেশ্বর গিয়ে রিসিভার তুলে বলল, হ্যালো, কে বলছেন? কান পেতে শুনে সে মাথা নাড়ল। না না, এই রওনা হব আমরা। হ্যাঁ হ্যাঁ জানি, বড়বাবু তৈরি হয়ে গেছেন। ঠিক আছে। রিসিভার রেখে নাগেশ্বর বলল, মিথ্যে বললাম। মেয়ের দাদু বলল এখনই রওনা হতে, আমি মিথ্যে বললাম। ন্যাকামি করো না, যেন তুমি সত্যবাদী যুধিষ্ঠির। কি করি ঘটক বাবু, মাথায় কিছুই আসছে না। এমনভাবে বেইজ্জত করলো ছেলেটা। এই সময় মঙ্গল ঘরে এলো। তাকে দেখে সতীশ রায় বললেন, শুনেছ? মাথা নাড়ল মঙ্গল। একজন বলল 1.5 ঘন্টা আগে সত্যচরণকে বাসে উঠতে দেখেছে। বাসে উঠেছে? কোন বাসে? শিলিগুড়ির বাসে। শোনামাত্র সতীশ রায় যেন এলিয়ে পড়লেন। গোরক্ষ ইশারায় ঘটক মশাই আর নাগেশ্বরকে ডেকে বাইরে চলে এলো। ওর কাছে এলে বলল, সে যখন শিলিগুড়ি চলে গিয়েছে তখন আজ রাত্রে তাকে আর পাওয়া যাবে না। কোথায় খুঁজবো শিলিগুড়িতে? ঘটক মশাই বললেন, আর মানে মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। নাগেশ্বর বলল, অত্যন্ত অন্যায়। মাথা নাড়ল গোরক্ষ। এখন একটাই উপায় আছে। কি উপায়? একদিন আপনি একটা গল্প বলেছিলেন, মনে আছে? অনেকটা এরকম। গোরক্ষর কথায় নাগেশ্বরের মনে পড়ল। হ্যাঁ, বর পালিয়ে গিয়েছিল, সেই খবর বরের বাবা পাত্রীপক্ষকে দিতে গিয়েছিলেন। তারা জোর করে বরের বাবাকেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছিল। মনে পড়েছে?
গোরক্ষ বলল, আমার মাথায় একটা রাস্তা এসেছে। আর ছেলে যখন বেপাত্তা হয়ে গেছে তখন মেয়েটা সর্বনাশ না করে বড়বাবু যদি বিয়েটা করে ফেলেন তাহলে সব দিক রক্ষা পায়। কি বলেন ঘটক মশাই? ঘটক মশাইয়ের চোখ বড় হয়ে গেল। কিন্তু বয়সের পার্থক্যটা? আর কি এমন পার্থক্য? তাছাড়া বড়বাবুর শরীর স্বাস্থ্যে যে কোনো যুবকের চেয়ে মজবুত। খাওয়া দাওয়া ঘুমানো সব নিয়ম করে। সন্ধেবেলায় যখন আহ্নিক করতে বসেন তখন 2 গ্লাস খাওয়া হলেই রাতের খাবার খেতে চলে যান। তাছাড়া মেয়ের পছন্দ হয়েছে বড়বাবুর, সত্যচরণের পছন্দ হয়নি বলে কেটে পড়েছে। বয়স নিয়ে ভাববেন না ঘটক বাবু, হীরের আংটি বেঁকে গেলেও সেটা হীরেই থাকে। না, এছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমিও। ছেলে বিভাগী হলো, মানুষটা থাকবে কে নিয়ে? পাত্রীপক্ষ রাজি হবে কিনা সন্দেহ। আরে আগে বড়বাবুকে রাজি করান, তারপর তো পাত্রীপক্ষ। গোরক্ষ রেগে গেল। যান, আপনি বড়বাবুকে আড়ালে ডেকে প্রস্তাবটা দিন। আমি? না না, আমি পারবো না, একেবারে কাঁচা খেয়ে নিতে পারেন। ঠিক আছে, 3 জনেই যাচ্ছি, কিন্তু যা বলার আপনি বলবেন। ওরা এগোলো। এখনো দিনের আলো চারপাশে। মহাদেব সেনের নাতনির বিয়েতে বাড়িটাকে চমৎকার সাজিয়েছে ডেকোরেটররা। নহবত তৈরি হয়েছে। সন্ধে নামলেই সেখানে সানাই বাজবে, আলোয় ঝলমল করবে বিয়ের বাড়ি। মহাদেব সেন তার ঘরে শেষ মুহূর্তের সমস্যা নিয়ে ব্যস্ত। তখনও অতিথিদের আসার সময় হয়নি। 2 জন কাজের লোক বাড়ির সামনে টুকটাক কাজ করছিল। তারা দেখতে পেল একটি যুবক গেটের সামনে দাঁড়িয়ে ইতস্তত করছে। যুবকের ভঙ্গিতে একটু সংকোচ থাকায় লোক দুটোর একজন জিজ্ঞেস করল, কি চাই? সত্যচরণ 2 পা এগোলো। কথা বলতে চাই। বলুন, কি বলবেন? সে কথা আপনাদের বলা যাবে না। কি কথা যা আমাদের বলা যাবে না? আপনি কে ভাই? কাকে বললেন চান? মানে প্রতিমাকে। প্রতিমাকে? কে আপনি? ওদের আত্মীয়? না না। আপনার মতলব কি বলুন তো? আজ ওর বিয়ে আর আপনি হুট করে কোথা থেকে এসে কথা বলতে চাইছেন? এই সময় টাকমাথা পাজামা পাঞ্জাবি পরা এক প্রৌঢ় এগিয়ে এলেন। কি ব্যাপার সনাতন? প্রথম লোকটি দ্রুত এগিয়ে গিয়ে প্রৌঢ়ের কানে কানে ব্যাপারটা বলতেই ভদ্রলোক বললেন, সর্বনাশ, এই যে এদিকে এসো। সত্যচরণ এগিয়ে গেল। প্রৌঢ় জিজ্ঞাসা করলেন, তুমি প্রতিমাকে চেনো? কি কথা বলতে চাইছো তাকে? এখন তো ওই ব্যক্তিগত। শোনো, মেয়েটার আজ বিয়ে, একটু পরেই বর এবং বরযাত্রী এসে যাবে। তারা যদি শোনে বাইরের একজন ব্যক্তিগত কথা বলতে পাত্রীর দেখা চাইছে তাহলে আমাদের কি ভাববে বলো তো? তুমি নিশ্চয়ই প্রতিমার ক্ষতি করতে চাও না? না। বাহ, তাহলে চুপচাপ চলে যাও। আমি কথা বললে ওর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাকে ওর কাছে যেতে দেয়া যাবে না। এরকম বলবেন না, আমি অনেক ঝুঁকি নিয়ে এসেছি। ওর সঙ্গে কথা না বললে ও খুব বিপদে পড়বে, আমাকে বাধা দেবেন না। ভদ্রলোক বুঝলেন মামলা বেশ জটিল, একে এখনই মেরে ধরে বের করে দেয়া যায়, কিন্তু তাতে পাড়ার লোক কৌতূহলী হয়ে উঠবে, গুজব ছড়াবে। প্রৌঢ় বললেন, আমি মেয়ের কাকা, তুমি এখানে অপেক্ষা করো আমি ফিরে না আসা পর্যন্ত। প্রৌঢ় ভিতরে গেলেন। ভেতরের উঠোনে তখন ছাদনাতলায় আলপনা দেয়া হচ্ছে। চারপাশে মেয়েদের ভিড়। প্রতিমার মা এবং দিদিমাকে ডেকে নিয়ে একটা ঘরে ঢুকে প্রৌঢ় জানালেন সমস্যার কথা। দিদিমা বললেন, সর্বনাশ, ছেলেটা কে? নাম বলছে না, জেদ ধরে আছে প্রতিমার সঙ্গে কথা বলবে বলে। তোমরা কেউ জানতে না বৌদি? না।
তোমার মেয়ে নিশ্চয়ই এই ছেলেটার সঙ্গে ভাব করেছিল। বিয়ের খবর পেয়ে ছুটে এসেছে ছোকরা। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে ঠাকুরপো, কি হবে এখন? মেরে ধরে বের করে দিতে পারি। না না মা, আপনি বাবাকে বলুন। উনি কি করবেন? যেরকম নার্ভাস মানুষ। ডাকো প্রতিমাকে। আচ্ছা, আমি ডেকে আনছি। ছেলে পক্ষ যদি জানতে পারে? বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে। একটু আগে তোমার শ্বশুরমশাই ওদের ফোন করেছিলেন, ওরা এখনো বের হয়নি। কি জানি এই ছোকরা তাদের খবর দিল কিনা। দিয়েছে বলে হয়তো ভাবছে আসবে কিনা। ও যে এরকম কিছু করেছিল তা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আজকালকার মেয়ে, ওদের মুখ দেখে বোঝা যায় না পেটে কি আছে। দিদিমা প্রতিমাকে নিয়ে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন প্রতিমার মা। তোর পেটে পেটে এত, এইভাবে আমাদের সর্বনাশ করলি? কি বাজে বকছো? বাজে বকছি? মারার জন্য হাত তুললেন প্রতিমার মা। প্রৌঢ় বললেন, থাক থাক বৌদি, এত মাথা গরম করো না। শোনো, সত্যি কথা বলো, তুমি কি কোনো ছেলের সঙ্গে ভাব করেছো? আমার কি মাথা খারাপ? তার মানে? এখানকার সব কটা ছেলে মাকাল ফল। তাহলে যে এসেছে সে আসবে কেন? কে এসেছে? একটি ছেলে, রোগা লম্বা, ভালো দেখতে। দূর, সে কে বলেছে? তোমাকে ব্যক্তিগত কথা বলতে চাই। দিদিমা বললেন, তার মানে এই বিয়ে ভাঙতে চায়। চলো তো দেখি কে এসেছে। প্রতিমার মা মেয়ের হাত ধরল। খবরদার, একদম বাইরে যাবে না। আশ্চর্য, যাকে চিনি না জানি না সে ব্যক্তিগত কথা বলতে আসবে কেন? কিন্তু সে বলছে তোকে চেনে। হয় সে মিথ্যে বলছে, নয় তুই বলছিস। বাইরে গিয়ে ওর সঙ্গে কথা বললে কেলেঙ্কারি হয়ে যাবে। কি কেলেঙ্কারি হবে? যদি তোকে বিয়ে করতে নিষেধ করে, যদি কান্নাকাটি করে, তাহলে লোকজন হাসাহাসি করবে। তোর দাদুর কথা ভাব, বিয়ে ভেঙে গেলে ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে। একটা ছেলে তো কোনো কারণ ছাড়াই এত সহজ দেখাতে পারে না। দিদিমা বললেন, ছেলের বাপের কথা ভাব, তোকে কি পছন্দ করেছেন। তোর মুখে গালাগালি শুনতে চেয়েছিলেন বলে আমরা অবাক হয়েছিলাম। পরে বুঝতে পেরেছি মানুষটা আমুদে। তা গালাগাল শোনা এক কথা, কিন্তু যাকে ছেলের বউ করে নিয়ে যাবেন তার চরিত্রে যদি কলঙ্ক থাকে তাহলে কিছুতেই মেনে নেবেন না। তোমরা কি চাতা বলছো? আমি কি করেছি যে কলঙ্ক থাকবে? তুমি কিছুই করোনি। এখন দয়া করে নিজের ঘরে যাও, সেখানে কেউ যেন বুঝতে না পারে এসব ঘটনা ঘটেছে। এটুকু করো, তাহলেই হবে। বোঝা গেল অনিচ্ছা সত্ত্বেও প্রতিমা ফিরে গেল তার ঘরে, যেখানে বান্ধবীরা তাকে সাজাচ্ছিল। দিদিমা জিজ্ঞেস করলেন, এ কি হবে? একটাই রাস্তা আছে। কি? আমি ওকে চিলেকোঠার ঘরে নিয়ে যাচ্ছি। তুমি খানিকটা দড়ি আর প্লাস্টার নিয়ে ওখানে চলে এসো তাড়াতাড়ি। প্রৌঢ় প্রতিমার মাকে কথাগুলো বলেই দ্রুত পা বাড়ালেন। সত্যচরণ ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠেছিল। প্রৌঢ়কে আসতে দেখে বলল, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সে কোথায়? ওপরে আমার সঙ্গে এসো। কেউ কোনো কথা জিজ্ঞাসা করলে উত্তর দেবে না। কেন? তোমার কি বাস্তব বুদ্ধি নেই? বিয়ের কোণে কারোর সঙ্গে ব্যক্তিগত কথা বলছে জানলে চারধারে হইচই পড়ে যাবে, এটা বোঝো না? এসো। প্রৌঢ় এগোলেন, পিছনে সত্যচরণ। দোতলায় উঠে একটু দাঁড়ালেন, ইশারায় বললেন সত্যচরণকে থামতে। তারপর ওকে মেরে দরজা থেকে ঘরের ভিতরটা দেখলেন। মহাদেব সেন পিছন ফিরে ফোন করছেন। সত্যচরণকে নিয়ে দ্রুত দরজা পেরিয়ে ছাদের সিঁড়ি ধরলেন প্রৌঢ়।
এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা তনু অতনু সংবাদের ৫ম পর্ব। আগামীকাল শুনবেন ৬ষ্ঠ এবং অন্তিম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।